প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য। আজকে আছি আমি শাহানাজ বিশ্বাসী ইয়াসমিন। দর্শক, আপনারা জানেন যে এক একটা ইস্যু ধরে যখন দেশের সব জায়গায় একই খবর প্রকাশিত হয়, সেটি সব সময় আপনারা জানেন, আপনারা খবর রাখেন এবং গণমাধ্যমের মাধ্যমে সেগুলো আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করি, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, কি হয়েছে প্রতি মুহূর্তে আপডেট জানানোর চেষ্টা করি। এবং গত 2 সপ্তাহ ধরে এই দেশের সবচেয়ে বড় ইস্যু হলো 2টি ইস্যু। প্রথম শুরু হয়েছিল দেশের 39টি পাবলিক বিশ্ববিদ্যালয় তারা একটি পেনশন স্কিম প্রত্যয় স্কিমের কারণে 1 জুলাই থেকে তারা কর্মবিরতি পালন করছে, নাম্বার 1। এবং একই সময় থেকে সারা দেশে কোটা আন্দোলনকারীরা কোটা আন্দোলন শুরু করেছে, যেটা আসলে সারা দেশের এখন মুখ্য সংবাদ। এই সংবাদগুলো ঘিরে আমরা প্রতিদিনকার মতো আজকেও 3টি সংবাদ নিয়ে গুরুত্বপূর্ণ 3টি সংবাদ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। স্বাভাবিকভাবেই আমাদের থাকবে আজকে, যেহেতু এই পেনশন স্কিম নিয়ে সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে শিক্ষক ফেডারেশন আজকে বসছিলেন। 13 জন শিক্ষক ছিলেন ওবায়দুল কাদেরের সাথে। এই বিষয়টি নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব, আসলে কি হচ্ছে। এরপর কোটা আন্দোলন থাকবে, কারণ কোটা আন্দোলনকারীরা এখনো তাদের আন্দোলন থেকে সরে যায়নি। যদিও বারবার সরকারের মন্ত্রীরা বারবার বলছেন যে যখন আদালতে কোনো বিষয় বিচারাধীন থাকে সেখানে নির্বাহী আদেশে কিছু করা সম্ভব হয় না, এবং আদালতের 3 দিন আগে দিয়েছে, 7 আগস্ট পর্যন্ত 1 মাস সময় দিয়েছে। তারপরও তারা এখনো তাদের যে সমাবেশ, তাদের রাস্তায় থাকার অবরোধ, সেটা জারি করে রেখেছে। আগামীকালকের জন্য তারা 11টা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিবে, একইভাবে অবরোধ বন্ধ করেনি। এই বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করব, এবং সবশেষে আমরা একটু আলোচনা করব জনগুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা সাধারণ মানুষের জীবন জীবিকার সাথে খুবই জড়িত। সেটা হলো তীব্র গ্যাস সংকট চলছে ঢাকা শহরে। আসলে এটা খুবই একটি জনগুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব, এবং 3টি বিষয় নিয়ে আলোচনা করার জন্য 3 জন অতিথি আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত থাকবেন। আর পুরোটা সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে একজন অতিথি আছেন, আমি পরিচয় করে দিচ্ছি তার সাথে। জনাব ইকবাল সোবহান চৌধুরী, সম্পাদক দ্য ডেইলি অবজারভার। আপনাকে স্বাগত জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলার জন্য ভার্চুয়ালি যুক্ত আছেন অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের এই বিষয়ের আমরা ঠিক করেছি কথা বলার জন্য। আলোচনার পর পেনশন ইস্যুতে নমনীয় শিক্ষকরা। জনাব শফিউল আলম ভূঁইয়া, আমাদের এই যে শিরোনাম রেখেছি এটাই আপনার কাছে প্রশ্ন। আসলে আজকে আপনারা 11টা থেকে শুরু করলেন, সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের আরো নেতারা ছিলেন। আপনাদের শেষ পর্যন্ত আপডেট কি? আপনারা সেখান থেকে, আপনি ছিলেন সেখানে উপস্থিত, আপনাকে পেয়েছি, খুবই ধন্যবাদ আপনাকে যে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। 13 জন শিক্ষক ছিলেন আপনারা, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন সভাপতি, সাধারণ সম্পাদক সহ, এবং বের হয়ে আপনারা কিছু বলেননি, বলেছেন যে আপনারা ফেডারেশন আলোচনা করবে, জানাবেন সিদ্ধান্ত। তবে পরবর্তীতে ওবায়দুল কাদের কথা বলেছেন শিক্ষকরা সন্তুষ্ট, এবং একটা কথা বলেছেন যেটা নিয়ে আপনাদের আসলে এতদিনের 1 জুলাই থেকে আপনারা যে কর্মবিরতি পালন করছেন 39টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে, যে 24 সালের 1 জুলাই থেকে প্রত্যয় পেনশন স্কিম চালু হচ্ছে। কিন্তু আজকে ওবায়দুল কাদের বললেন এটা একটা ভুল বার্তা গিয়েছে আপনাদের কাছে, আসলে 2025 সালের 1 জুলাই থেকে এই পেনশন স্কিম চালু হচ্ছে। আসলে বিষয়টা কি, জনাব শফিউল আলম ভূঁইয়া? না, ধন্যবাদ আপনাকে। আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমাদের প্রিয় বড় ভাই ইকবাল সোবহান চৌধুরী আছেন স্টুডিওতে। তো আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতু ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের নেতৃত্বে সরকারের যে টিম আমাদের সাথে আলোচনায় বসেছিল, সেইখানে আমাদের 3টা দাবি আমরা উপস্থাপন করেছি। একটা দাবি তো আপনি জানেন যে প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে প্রত্যাহার করে নেওয়া, আরেকটি হচ্ছে সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুপার গ্রেড প্রদান করা। তারপরে 3য় দাবিটা হচ্ছে স্বতন্ত্র বেতন স্কেল। তবে স্বতন্ত্র বেতন স্কেলের দাবি যদি পূরণ হয়ে যায় সেক্ষেত্রে সুপার গ্রেডের বিষয়টি থাকছে না। তো আমাদের সাথে যেটি কথা হয়েছে, যে যেটি আপনারা গণমাধ্যমে দেখতে পাচ্ছেন, সেটি আমি কি দেখতে পাচ্ছেন আমি জানি না, আমাদের সাথে যেটা কথা হয়েছে যে আমরা দাবি করেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে প্রত্যয় স্কিম থেকে বাইরে রাখার জন্য। আর সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে সরকার যদি সকলকে সম্পৃক্ত করে একটা সর্বজনীন পেনশন স্কিম রাষ্ট্র চালু করতে চায়, সেক্ষেত্রে শিক্ষকরা ভেবে দেখবেন কিনা। তো আমরা বলেছি সেইটা যে রাষ্ট্র যদি কোনো সিদ্ধান্ত নেয় যে সবাইকে নিয়ে একটা সর্বজনীন পেনশন স্কিম, এখন যেভাবে আছে সেভাবে নয়, একটা সর্বজনীন পেনশন স্কিম যদি সরকার করতে চায়, সেক্ষেত্রে তো সরকারি সিদ্ধান্তের বাইরে শিক্ষকরা যাবে কিনা সেটা তো শিক্ষকরা তো যেতে পারবে না, কারণ সবাই জন্য যেটা কার্যকর হবে
সেটা শিক্ষকরা মানবে, কিন্তু কোনো বৈষম্যপূর্ণ পেনশন স্কিম শিক্ষকরা মানবে না। এটা হচ্ছে আমাদের সাথে, এবং এটা কিন্তু আমাদের আলোচনায় নীতিগতভাবে একমত হওয়া হয়েছে যে সর্বজনীন একটা পেনশন স্কিম চালু করা হবে আপনার 2025 সাল থেকে। এবং এই যে শিক্ষকদের জন্য যেটা 1 জুলাই থেকে কার্যকর হয়েছে বলা হয়েছিল, সেটি ভুল হয়েছে, সেটা তো ওবায়দুল কাদের সাহেব বললেন আপনাদের গণমাধ্যমে। তো সেই ভুলটা তারা এখন ওনারা যদি একটা প্রজ্ঞাপন দিয়ে 25 সাল থেকে আপনার সকলের জন্য একটা সর্বজনীন পেনশন স্কিম চালু করে, তখন আশা করি শিক্ষকরা এটা বিবেচনা করব। আর দ্বিতীয় যে দুটো দাবি, সেই দুটো দাবিও আমরা উপস্থাপন করেছি। সেটির বিষয়ে উনি বলেছেন যে উনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন, করে আমাদের সাথে আরো আলোচনা অব্যাহত থাকবে। তো আজকে যেটি হয়েছে, এটি আসলে একটা আলোচনা শুরু হয়েছে। তো আলোচনা শুরু হয়েছে এবং এটাকে আমরা সাধুবাদ জানাই, স্বাগত জানাই যে সরকার একটা আলোচনা শুরু করেছে। এবং আমরা কিন্তু আজকে আমাদের আলোচনায় যে প্রত্যয় স্কিমটার যে দুর্বলতা, এটাতে যে বিভিন্ন ধরনের সমস্যা আছে, সেই বিষয়গুলো উপস্থাপন করেছি। এবং সেটি কিন্তু সরকারের কাছেও, সরকারও কিন্তু অবগত হয়েছে যে হ্যাঁ, যে আসলে এই প্রত্যয় স্কিমে নানা ধরনের সমস্যা আছে। তো যার ফলে এটি পুনর্বিবেচনা করার জন্য আমরা বলেছি, এবং সকলের জন্য একটা সর্বজনীন পেনশন স্কিমে যদি হয় তখন সেটা আমরা বিবেচনা করতে পারি। তবে আমাদের ওবায়দুল কাদেরের সাথে আলোচনা করে কি আপনারা সন্তুষ্ট? আপনাদের যে দাবি দাওয়াগুলো ছিল সবকিছু মিলে আপনারা কি আপনাদের কিছু নাই? আমরা তো এখনো কোনো টানজিবল ফলাফল তো আমাদের হাতে এখনো আসেনি। উনি বলেছেন যে সর্বজনীন পেনশন স্কিম 2025 সাল থেকে সকলের জন্য চালু হবে, এটা উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এটা বলে। আর বাকি দুইটা দাবির ব্যাপারে উনি কথা বলবেন। তো এটা তো খুবই প্রাথমিক অবস্থায় আলোচনাটা শুরু হয়েছে, যেটা শুরু হয়েছে। তার মানে প্রধানমন্ত্রীর সাথে কথা বলার পর ওবায়দুল কাদের সাহেব আবার আপনাদেরকে ডাকবেন, বিষয়টা কি এরকম? সেটা তো উনি ডিসাইড করবেন, ওনারা ডিসাইড করবেন। যে কিন্তু যেটা আলাপ হয়েছে যে শিক্ষকদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শিক্ষকদের সাথে আলোচনা করি সিদ্ধান্ত নেওয়া। আপনারা তো আপনাদের কর্মবিরতি থেকে এখনো সরে যাননি নাকি? সরে আপনারা তো কিছু জানেন। আমাদের কর্মবিরতি যেমন আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে প্রতিনিধিত্ব করি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অত্যন্ত গণতান্ত্রিকভাবে পরিচালিত হয়। যে আমরা সাধারণ সভা করব, আগামীকালকে আমাদের জরুরি সাধারণ সভা আছে। সাধারণ সভায় শিক্ষকরা যেভাবে মত দেবে সেই মত অনুসারে আমাদের কর্মসূচি নির্ধারিত হবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, জনাব শফিউল্লাহ ভূঁইয়া, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু স্টুডিওতে ফিরছি, আপনার কাছে আবার ফিরছি আমি প্রশ্ন নিয়ে। জনাব ইকবাল সোহান চৌধুরী, শুনছিলেন ডক্টর শফিউল আলম ভূঁইয়ার কথা। আজকে যে আলোচনা হলো, ওনাদের 3টি দাবি ছিল। একটা বিষয় যেটা ওনার 1 জুলাই 24 সাল থেকে তাদের যে এটা হতে পারে না, কিন্তু ওবায়দুল কাদের সাহেব বললেন যে না, এটা 25 সাল থেকে। আর বাকি দুটো বিষয়, এই যে 1 জুলাই থেকে বিশ্ববিদ্যালয় পুরো অচল, একদিকে এই আন্দোলন এবং এইটার সাথে কোটা যখন যুক্ত হয়েছে, কারণ যদি এই প্রত্যয় স্কিমের জন্য 39টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন না করতো, তাহলে হয়তো কোটা আন্দোলনকারীরা এতটা সুযোগ পেত না। তাহলে তখন তাদের পরীক্ষা থাকতো, ক্লাস থাকতো, সেগুলো যোগ দিতে হতো। এটা যখন বন্ধ ছিল তখন তাদের কোটা আন্দোলন আরো বেশি সহজ হয়েছে করতে। তাদের ক্লাস পরীক্ষা নাই, সবাই যুক্ত হয়েছে। এখন আজকে যে আলোচনা হলো, এরপর আপনি কি মনে করছেন, তা উইথড্র করবে কিনা? প্রথমে আমি আমাদের অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া সাহেব, তিনি আজকে যে বৈঠকটি হয়েছে সেই বৈঠক সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন। আমি বৈঠকটিকে স্বাগত জানাই। তবে আমার বক্তব্য হলো, এই বৈঠক যদি আজকে হতে পারলো তাহলে আগে কেন হতে পারলো না? এর আগে আমরা দেখেছিলাম মিডিয়াতে জনাব ওবায়দুল কাদের সাহেব 4 জুলাই হওয়ার কথা ছিল, 4 জুলাই তিনি বসবেন, কিন্তু 4 জুলাই তাদের সাথে বৈঠকটি তিনি করেননি বা হয়নি। যাক, আজকে হয়েছে, এটাও একটা ইতিবাচক। আমি মনে করি যে আলোচনার কোনো বিকল্প নেই, আলোচনা ছাড়া কোনো সমস্যার সমাধানও হবে না। বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক তারা সবাই কিন্তু সচেতন এবং তারা তাদের অধিকার আদায়ের ব্যাপারে তারা আন্দোলন করছে। এটা তো একটা গণতান্ত্রিক ভাবে তারা করছেন। এবং যদিও 1 জুলাই থেকে তারা সর্বাত্মক প্রোগ্রামে গিয়েছেন, কর্মসূচিতে গিয়েছেন, কিন্তু গত মাসে অর্থাৎ জুন মাসে কিন্তু সারা মাসব্যাপী তারা কিন্তু তাদের মানববন্ধন করা, তাদের প্রেস কনফারেন্স করা বা বিভিন্নভাবে তারা কিন্তু এই দাবিগুলোর কথা কিন্তু বলে আসছিলেন।
তো আমি জানি না কেন সরকারের পক্ষ থেকে, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা কোনো পক্ষ থেকে কেন উদ্যোগ নেওয়া হলো না। বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলনরত অবস্থা আছেন, যদি আপনি দেখেন, তারা কিন্তু সবাই কিন্তু দেশের মুক্তিযুদ্ধের সপক্ষের, এবং এই বিশ্ববিদ্যালয়গুলোর যে অ্যাসোসিয়েশন আছে, শিক্ষক অ্যাসোসিয়েশন, সেগুলো কিন্তু ম্যাক্সিমামই কিন্তু বর্তমান সরকারের অনুসারী বলা যায়, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হিসাবে। তাই তাদের সাথে আলোচনা করাটা তো আরও বেশি প্রয়োজন ছিল। যেমন এই প্রত্যয় স্কিম করার আগে এটা একটা নতুন একটা সংযোজন, তো এটা করার আগে তাদের সাথে তো বৈঠক করে তাদের মতামত নেওয়া যেত, তাহলে কিন্তু শিক্ষকরা তাদের এই আন্দোলনে যাওয়ারও হয়তো প্রয়োজন হতো না। কারণ তাদেরকে যদি বুঝিয়ে বলা হতো, আজকে যেমন বলা হলো যে এই বছর নয় আগামী বছর থেকে, তো এই বক্তব্যটি এতদিন কেন বলা হলো না? তাহলে তো এই শিক্ষকরা হয়তো তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতেন। তারপরে আমি বলবো যে বিলম্বে হলেও শুরু হয়েছে। এই শিক্ষকদেরকে আপনি তাদেরকে অনেকটা বাধ্য করেছেন আন্দোলনের পথে যেতে, এবং এর কারণের জন্য সেখানে কিন্তু সেশন জট হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সাবেক উপদেষ্টা ছিলেন, এগুলোতে আসলে সরকার কেন দেরি করে? তো আপনি তো আগে জানতেন সরকারের ভিতর। এটা সরকারের যারা মূলত, এটা তো শিক্ষা মন্ত্রণালয় বা যারা বিশ্ববিদ্যালয় যারা পরিচালনা করেন তাদের ব্যাপার। তবে শিক্ষকদের এই আন্দোলনটি সম্পর্কে আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে এটা উদ্দেশ্যমূলক বা এটা কোনো রাজনৈতিক বা ইত্যাদি। শিক্ষকরা তারা স্বাভাবিকভাবে তারা কিন্তু সমাজের সবচেয়ে অগ্রসরমান একটি অংশ, এবং এর আগে কিন্তু এই শিক্ষকরাই কিন্তু দেশের জাতীয় ইস্যুতেও কিন্তু তারা অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা নিয়েছেন। যখনই গণতন্ত্রের উপর আঘাত এসেছে, যখনই কোনো বিদেশি হস্তক্ষেপ করার একটা সম্ভাবনা, সেখানে কিন্তু এই শিক্ষকরাই কিন্তু তারা প্রতিবাদমুখী হয়েছেন। তো এদের সাথে আলোচনা করাটা তো আমি মনে করি আরও বেশি সহজ ছিল। কেন হলো না সেটা যারা এখন করছেন। তারপরে আমি বলবো যে তবে আমার একটা আশঙ্কা আছে, সেটি হলো যে এই লেভেলে আলোচনা করে কিন্তু সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি না। কারণ সিদ্ধান্তটি কিন্তু আসতে হবে, কারণ সেতুমন্ত্রী সাহেব এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব তিনি কিন্তু একটা কথা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তারা কথা বলবেন এবং এই বিষয়টি জানাবেন। আমরা জানি যে এদেশের যতগুলো গুরুত্বপূর্ণ সমস্যা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় হয়েছে। প্রধানমন্ত্রীর কিন্তু একটা ক্যারিসমা আছে, তার সাথে বসলে পরে অনেক মানে যাকে বলে অনেক সমস্যার সমাধান খুব দ্রুত হয়ে যায়। কারণ তার যে ব্যক্তিত্ব, তার যে বোঝার বা যে সমস্যাটা আছে, সেই সমস্যাটা যত তাড়াতাড়ি তিনি বুঝতে পারেন এবং যত তাড়াতাড়ি তিনি সিদ্ধান্ত দিতে পারেন, এটা কিন্তু আর কেউ পারবে না। তাই আমি মনে করি যে আজকে বৈঠক হয়েছে, তারা আগামীকাল শিক্ষকরা বসবেন। তবে শিক্ষকরা আগামীকালও তাদের প্রোগ্রাম অব্যাহত রেখেছেন, হয়তো আগামীকাল বৈঠকের পরে হয়তো কিছু সিদ্ধান্ত নেবেন। তবে আমি অনুরোধ করব যে এই শিক্ষকরা আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের এনারা শিক্ষকরা কিন্তু আমাদের জাতি গঠনে তারা ভূমিকা রাখছেন। তো তাদেরকে আন্দোলনের মধ্যে না রেখে যত দ্রুত সম্ভব, এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, কারণ তার নিজের যে বললাম পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব। শিক্ষা ব্যবস্থা বর্তমান শিক্ষা তো ইউনিভার্সিটিগুলো বন্ধ, মানে কি সবকিছুই বন্ধ হয়ে যাওয়া, সবকিছুই বন্ধ, মানে এমনকি কর্মচারীরা পর্যন্ত সেখানে আন্দোলন করছে। আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রী তার যারা আজকে আলোচনা করেছেন তাদের সাথে আলোচনা করে এই শিক্ষকবৃন্দকে ডাকবেন, এবং আমি মনে করি যে এই শিক্ষকবৃন্দকে ডাকলে একটি মিটিং এই সমস্যার সমাধান হবে। জনাব শফিউল আলম ভূঁইয়া, একটু ছোট করে জানতে চাচ্ছি যে আগামীকাল আপনারা বৈঠক, আপনাদের সিদ্ধান্তটা বা আপনার মিটিংটা কয়টায় হবে, তারপরে আপনাদের মানে কি আসতে পারে? আপনি তো নেতৃত্বে আছেন। না, এটা তো আমি বলতে পারবো না কি আসতে পারে। শিক্ষকরা কি সিদ্ধান্ত নেবে
তাদের উপরে। আমি যেহেতু শিক্ষকদের নির্বাচিত প্রতিনিধি, আমার কাজ হবে হচ্ছে বসে শোনা যে শিক্ষকরা কি অভিমত ব্যক্ত করে। আমরা আমাদের মিটিং এর অভিজ্ঞতা এবং আমরা যে বিষয়গুলো শেয়ার করেছি সেগুলো শিক্ষকদের সামনে আমরা উপস্থাপন করব। তারপরে শিক্ষকরা সবাই বিজ্ঞ, তারা আশা করি একটা ভালো সিদ্ধান্ত তারা দেবেন। আর আপনি শিক্ষার্থীদের সেশন যেটার কথা যেটা বলছিলেন, সেই ব্যাপারে আমি শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা আমাদের আন্দোলন শেষে আমরা তাদের যে ক্ষতি হয়েছে সেটা আমরা পূরণ করে দেবো। আমরা প্রয়োজনে ছুটির দিনে ক্লাস নিয়ে, ছুটির দিনে পরীক্ষা নিয়ে তাদের সেশন জ্যাম দূর করে দিব, এবং সেই দূর করার রেকর্ড আমাদের আছে। 2015 সালে যখন আমরা আন্দোলন করেছিলাম বেতন স্কেলে অবনমনের বিরুদ্ধে, তখনও কিন্তু আমরা শিক্ষার্থীদের এই যে ক্ষতিটা হয়েছিল সেটা আমরা পূরণ করে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক, আমরা সিএসআরএম গণতন্ত্রে এই পর্বে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম গণতন্ত্র দেখার জন্য। আমরা এই পর্বে আলোচনা করতে চাচ্ছি কোটা আন্দোলন নিয়ে। আমাদের কোটা আন্দোলনের নতুন কর্মসূচি, এই শিরোনামে আমরা আলোচনাটি করতে চাচ্ছি। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন যে আজকে কোটা আন্দোলনকারীরা আজকেও তারা কর্মসূচি ছিল এবং আগামীকাল তারা আবার কর্মসূচি দিয়েছে। তারা 11টায় রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দেবে এবং তাদের যে কোটা আন্দোলন নিয়ে তাদের যে আন্দোলনের যে চলছে ধারাবাহিকতা সেটা তারা বন্ধ করেনি। কিন্তু ইতিমধ্যে আমার সাথে এই পর্বে যুক্ত হচ্ছে সার্জিস আলম, সমন্বয়ক কোটা সংস্কার আন্দোলন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমি আপনার কাছে সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি জনাব সার্জিস আলম। গত কয়েকদিন আপনাদের আন্দোলন যখন শুরু হলো তখন থেকেই সরকারের মন্ত্রীরা বারবার বলছেন, এবং এর মধ্যে হাইকোর্ট থেকে আপনাদেরকে, আপিল বিভাগ থেকে আপনাদের একটি রায়ও হয়েছে যে 7 আগস্ট পর্যন্ত সময় নিয়েছে 18 সালে যেটি ছিল সেটি নিয়ে। আদালতে যখন রায় থাকে কোনো কিছু, সাব জুডিস কোনো বিষয় নিয়ে নির্বাহী বিভাগের কিছু করার থাকে না, এটা মন্ত্রীরা যেমন বারবার বলছেন, এটা আপনারাও নিশ্চয়ই জানেন। এবং আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কথা বলেছেন, তথ্য প্রতিমন্ত্রী কথা বলেছেন, আপিল বিভাগের রায়ের আগে সরকার কোটা নিয়ে কিছু করবে না, এটা ওবায়দুল কাদের পরিষ্কার করে জানিয়েছেন। এবং একটি সংখ্যা প্রকাশ করেছেন তথ্য প্রতিমন্ত্রী যে আন্দোলনকারীদের পুঁজি করে একটি অশুভ শক্তি রাষ্ট্রকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এটা বলার এই জন্য তারা বলছেন কারণ বারবার যখন বলা হচ্ছে যে 7 তারিখ পর্যন্ত সময় আছে আদালতের, আপনারা আদালতে যান, আদালতে আপনাদের যৌক্তিক যে আপনাদের বলার আছে সেটা বলেন, তারপর আপনারা বলছেন বারবার নির্বাহী বিভাগের কথা। সেক্ষেত্রে আগামীকালকে আপনারা 11টা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দিবেন এবং আপনাদের ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখছেন। জনাব সার্জিস আলম, আপনারা আসলে কি করতে চাচ্ছেন? আপনারা কেন শুনছেন না আদালতের রায়ের কথা? কেন বারবার একই কথা আপনাদেরকে বলতে হচ্ছে সরকারের পক্ষ থেকে? দেখুন, এটা সম্ভবত আমার মনে হচ্ছে যে আমাদের সংকীর্ণতা, যে আমরা আসলে গণমাধ্যম থেকে শুরু করে সব জায়গায় এটা বুঝাতে পারছি না যে আমাদের এক দফা যেটি আর মহামান্য হাইকোর্টে যে বিষয়টি চলছে দুটো ভিন্ন বিষয়। আসলে মহামান্য হাইকোর্টে যে বিষয়টি চলছে সেটি আমাদের এক দফার আংশিক অংশকে রিপ্রেজেন্ট করে, পুরোটুকুকে করে না। 3টি জায়গায় গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। 1 নম্বর যে জায়গাটি সেটি হচ্ছে যে সেখানে কোটা বাতিলের একটি পরিপত্র নিয়ে কাজ চলছে, আমরা কোটা সংস্কারের আন্দোলন করছি। 2 নম্বর যে জায়গাটি সেটি হচ্ছে সেই পরিপত্রটি শুধুমাত্র সরকারি চাকরিতে 1ম এবং 2য় শ্রেণীর যে চাকরি সেখানে কোটা বাতিলের বিষয় নিয়ে কথা বলছে। কিন্তু আমাদের যে এক দফা দাবি সেখানে আমরা সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটা সংস্কারের কথা বলছি। 3য় যে জায়গাটি সেটি হচ্ছে আমরা বিশ্বাস করি 2018 সালের পরিপত্রটি দ্রুত সময়ে জারি করার কারণে ওটাতে ইটসেলফ একটা ত্রুটি ছিল, যে কারণে মহামান্য হাইকোর্ট 5ই জুন সেটাকে অবৈধ ঘোষণা করতে পেরেছিল। আবার সেই ত্রুটিপূর্ণ পরিপত্রটি যদি বহাল করা হয়, সেটি যে ভবিষ্যতে আবার মহামান্য হাইকোর্ট বিভিন্ন রিটের প্রেক্ষিতে আবার ত্রুটিপূর্ণ বলে অবৈধ ঘোষণা করবে না, এর কোনো নিশ্চয়তা নেই। আমাদের সময় নিয়েছে, আদালত সময় নিয়েছে, 7 আগস্ট পর্যন্ত সময় নিয়েছে। আপনাদেরকে তো এটাই তাদের ফাইনাল ডিসিশন জানাননি, আপনাদের কাছে 1 মাস সময় নিয়ে 7 আগস্ট সময় দিয়েছে। সেখানে আপনারা আপনাদের যুক্তিতর্ক উপস্থাপন করবেন, আপনাদের চাওয়াটা বলবেন, আপনারা আপনাদের লয়ার নিয়োগ করবেন, আপনারা সেখানে যাবেন, কথা বলবেন। তারপরও আপনারা কেন এখন আন্দোলন নিয়ে মাঠে আছেন? বারবার যখন সরকার প্রধান থেকে শুরু করে বলছেন যে আপনারা লেখাপড়া চালিয়ে যান, আপনারা পড়াশোনা করেন, না করে আপনারা এখনো আন্দোলন চালানো ঘোষণা কেন দিচ্ছেন? আসলে কোটা সংস্কার এটি সরকারের একটি নীতিগত সিদ্ধান্ত। আসলে কোটা সংস্কার সরকারের নীতিগত সিদ্ধান্ত। মহামান্য হাইকোর্ট কিন্তু আংশিক প্রকাশিত রায় বলেই দিয়েছেন সরকার চাইলে এই কোটা ব্যবস্থার কোটার যে সংখ্যাটি বাড়াতে পারবে কিংবা কমাতে পারবে। সেই জায়গা থেকে আমাদের যে কথাটি সেটি হচ্ছে আমরা সরকারের কাছে, নির্বাহী বিভাগের কাছে এটি দাবি করছি যে আমাদের এক দফা দাবি যেটি
কোটা সংস্কারের দাবিটি, এটি আসলে সরকারের নীতিগত সিদ্ধান্ত। মহামান্য হাইকোর্টে যেটি চলছে সেটির প্রতি আমরা শ্রদ্ধাশীল, এবং আমরা কিন্তু ওই কোটা বাতিলের বিষয়ে কথা বলছি না। সার্জিস আলম, যখন আদালতে কোনো বিষয় থাকে তখন কি নির্বাহী বিভাগ কিছু করতে পারে? আপনারা কি জানেন, আপনাদের পড়াশোনা কি বলে? সেটা তো এখন বিষয়টা বিচারাধীন আছে, এবং সরকারের মন্ত্রীরা বারবার বলছেন 7 তারিখ পর্যন্ত সময় দেওয়া হচ্ছে, 7 তারিখ আপনারা যান, আপনাদের লয়ার সেখানে থাকুক, আপনাদের যৌক্তিক কথা উপস্থাপন করেন, তারপর একটা বিষয় নির্বাহী বিভাগ নিশ্চয়ই করবে। সরকার বারবার বলছে আপনাদের পক্ষে সরকার আছে, তারা চায় যে কোটা সংস্কার হোক, এটা যৌক্তিকভাবে হোক, তারাও ব্যাখ্যা দিচ্ছেন। সেক্ষেত্রে আপনারা কেন বারবারই আপনাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন মানুষের জনদুর্ভোগ করে? আপনারা কি মনে করছেন না যে জনদুর্ভোগ হচ্ছে? আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা সার্জিস আলম? উনি কি চলে গিয়েছেন নাকি? আমি ওনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আপনি আমাদের সাথে যুক্ত হবেন নিশ্চয়ই। আমি একটু তাহলে যাচ্ছি ইকবাল সোবহান চৌধুরী আপনার কাছেই। এই যে উনি বললেন, বারবার একই কথা বলছেন, আসলে এটা নিয়ে শঙ্কা প্রকাশ করছে সরকারের মন্ত্রীরা যে আসলে একটা কেউ এর ভিতরে ঢুকে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, অস্থিতিশীল করার চেষ্টা করছে। আপিল বিভাগের রায়ের আগে সরকার কোটা নিয়ে কিছু করতে পারবে না। তারপরও এই বিষয়টা নিয়ে আপনি আসলে আপনার অবজারভেশন কি? প্রথম প্রশ্ন হলো যে এটি একটা আন্দোলনটি যৌক্তিক হতে পারে, অথবা বিভ্রান্তির মধ্য দিয়েও একটা আমাদের যুব সমাজ বা আমাদের শিক্ষার্থীরা তারা এই আন্দোলনে নেমেছে। তো সবচেয়ে বড় জিনিস কোনটি? সেটি হলো যে কোনো আন্দোলনকে আপনাকে যদি মানে ফেস করতে হয়, তাহলে দুভাবে আপনি ফেস করতে পারেন। একটি হলো শক্তি প্রয়োগ করে আন্দোলন বন্ধ করে দিলেন, আরেকটি হলো যে আলোচনা মধ্য দিয়ে যারা আন্দোলন করছে তাদের সাথে বসে তাদেরকে কনভিন্স করে আপনি আন্দোলন থেকে তাদের বিভ্রান্তি যদি থাকে সে বিভ্রান্তি দূর করে দিলেন। এখানে যেটা হচ্ছে সরকারের পক্ষে এখন যেটি হলো যে যখন আদালতে চলে গিয়েছে সরকারের হাত কিন্তু এখন বন্ধ, কারণ আদালতে সাবজুডিস অবস্থাতে সরকার কোনো সিদ্ধান্ত ইচ্ছা থাকলেও তারা পারবেন না, কারণ আদালত কারণের জন্য তাদের পথটি বন্ধ। এখন আদালতের পক্ষ থেকে যেটি করা হয়েছে সেটি হলো তারা 1 মাস সময় দিয়েছেন, যে 1 মাসের মধ্যে চূড়ান্ত যে রায়টি তারা পেলে পরে, চূড়ান্ত রায় মানে যেটা লিখিত রায়, সেটি পেলে পরে তারা করবেন। এখানে আমার প্রশ্নটি হলো যে সুপ্রিম কোর্ট যদি চায় তাহলে কিন্তু যে বেঞ্চে, হাইকোর্টের যে বেঞ্চে রায় হয়েছে, তারা কিন্তু পরের দিনে কিন্তু একটা আংশিক একটা কিন্তু রায়ের মানে অবজারভেশন তারা কিন্তু বলেছে, সেখানে বলেছে সরকার ইচ্ছা করলে করতে পারে, এই করতে পারে। তো চূড়ান্ত রায় সুপ্রিম কোর্ট যদি চায়, প্রধান বিচারপতি যদি চান, অ্যাপিলেট ডিভিশন যদি চায়, তাহলে হাইকোর্ট বেঞ্চ অতি অল্প সময়ের মধ্যেই কিন্তু এই চূড়ান্ত রায়টি তাদের হাতে দিতে পারেন, এবং সুপ্রিম কোর্ট এটার উপর ভিত্তি করে একটা সিদ্ধান্ত দিতে পারেন এই ব্যাপারে। তো আমি মনে করি এই 7 তারিখ পর্যন্ত যে সময়টি, সেটি আমি মনে করি যে আমাদের শীর্ষ আদালত একটি উদ্যোগ নেওয়া উচিত। কারণ যতই আপনি বলেন, এই শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় আছে, রাস্তায় থাকার কারণের জন্য দুটো সমস্যা তৈরি হচ্ছে। সরকারের জন্য একটা চ্যালেঞ্জ, 2 নম্বর হলো জনদুর্ভোগ, 3 নম্বর হলো এই ছাত্ররা ক্লাসে যাচ্ছে না। তো এর ফলে যে জিনিসটা হবে কি, আপনি শুধু, আমি বলবো যে বৃহস্পতিবার দিন আমরা দেখেছি যে তারা কিভাবে আন্দোলন করেছে। আমি এখানে পুলিশের যে ভূমিকাটা, সেটাকে কিন্তু আমি তারা খুব ধৈর্য সহকারে কিন্তু সেদিন পুলিশ কিন্তু মোকাবেলা করেছে। তারা কিন্তু কোনো বল প্রয়োগ করেনি, লাঠিচার্জ করেনি, টিয়ার গ্যাস দেয়নি, ছাত্ররাও কিন্তু কোনো ধ্বংসাত্মক ইয়ের দিকে তারা যায়নি। কিন্তু আজকে দেখলাম আমি যে পুলিশের পক্ষ থেকে একটা মামলা করা হয়েছে যে কিছু ভাঙচুর বা ইত্যাদি। তো মিডিয়াতে কিন্তু এই ধরনের ভাঙচুর বা এটা পুলিশ নিজেও কিন্তু ওই ধরনের কথা বৃহস্পতিবার দিন বলেনি। তো আমি মনে করি আন্দোলনরত অবস্থায় যদি এই ধরনের মামলা, কিন্তু যখন আদালতে রায় আছে, সরকারের পক্ষ থেকেও
অত্যন্ত সংবেদনশীল ভূমিকা নেওয়া হচ্ছে, সেখানে আমি মনে করি যে পুলিশের আরও ধৈর্য ধরা দরকার আছে। এবং এখানে আমি মনে করি যে যারা আন্দোলন করছেন তাদের সাথে কেউ না কেউ, এটা অফিসিয়ালি হতে পারে, আনঅফিসিয়ালিও হতে পারে, তাদের সাথে কিন্তু কোনো কমিউনিকেশন হচ্ছে না ওইভাবে। সরকারের পক্ষ থেকে সরকারের মন্ত্রীরা তাদের ঘোষণা দিয়ে দিচ্ছেন, হাইকোর্ট সুপ্রিম কোর্ট ঘোষণা দিয়ে দিচ্ছেন। কি করতে পারতো? তারা তো রাস্তায় আছে, রাস্তায় ওখানে সরাসরি তাদের সাথে যেতে পারতো না। না না, আপনি তো ইচ্ছা করলে আজকে যেমন ইয়েদের সাথে বসলেন, শিক্ষকদের সাথে বসলেন, এই যারা তাদেরও তো কিছু নেতা আছে, তো সমন্বয়ক আছে না, তাদেরকে ডেকে বসা যায়। এটা শিক্ষা মন্ত্রণালয় বসতে পারে, এটা রাজনৈতিকভাবে বসতে পারে। আমি মনে করি যে এখানে যদি কেউ চেষ্টাও করে থাকে, যেটা আমাদের কিছু কিছু শীর্ষ নেতৃত্বের থেকে বলা হচ্ছে যে অস্থিতিশীল, তো আমি যদি জানি যে অস্থিতিশীল একটা পরিবেশ হতে পারে, সেখানে তো সাধারণত যেটা হয় আর কি, যে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য কেউ না কেউ তো থাকবেই। তো আমি কি সেটা ঘোলা পানি হতে দেব মাছ শিকার করার জন্য? আমার দায়িত্ব হবে যে সেখানে যে কোনোভাবে হোক, আমার যদি শক্তি থাকে বল প্রয়োগ করে করব, আমার যদি তা না থাকে আমি পার্সুয়েট করে, আমি বিভ্রান্তি কাটিয়ে দিয়ে আমি তাদেরকে নিয়ে আসবো। সুপ্রিম কোর্টের কাছে আমি বলবো যে সুপ্রিম কোর্ট তারা 7 তারিখ পর্যন্ত টাইম দিয়েছেন। আমি মনে করি যে তাদের উচিত হবে আরো এগিয়ে নিয়ে এসে অপেক্ষা করবে সময়টা, হ্যাঁ, আরো এগিয়ে নিয়ে এসে যদি তারা করতে পারেন, তাহলে এই ছাত্রদের কিন্তু মানে যে তাদের মধ্যে যে একটা সন্দেহ কাজ করছে, তার কাছে একটু যাচ্ছি। হাসনাত আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ আবার আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি একটু সরাসরি জানতে চাচ্ছি, সার্জিস আলম, আমি খুবই দুঃখিত কারণ আমাদের সঙ্গে যুক্ত থাকার কথা ছিল হাসনাত আব্দুল্লাহ, আপনি যুক্ত হয়েছেন সার্জিস আলম। আপনার কাছে জানতে চাচ্ছি, গতকালকে জনপ্রশাসন মন্ত্রী বলেছেন যে আদালতের 7 তারিখ পর্যন্ত সময়টা দিয়েছে, এরপরে আদালত রায়ের পরে আপনারা কমিশন গঠন করার কথা বলছেন, আপনারা সংসদে আইন পাশ করার কথা বলছেন, সব বিষয় নিয়ে সরকার খুবই আন্তরিক, আপনাদের কথাগুলো তারা যৌক্তিকও বলছে, তবে 7 তারিখের পরে আদালতের রায়ের পরে আপনারা এটা কেন মানছেন না? জনাব সার্জিস আলম, যদি একটু বলেন। দেখুন, আমরা একাধিক আইনজীবীর সাথেও কথা বলেছি। আমি যদি ছোট্ট একটি উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করি, মনে করুন মহামান্য হাইকোর্টের নারী নির্যাতন নিয়ে একজনের একটি মামলা চলমান রয়েছে। তার মানে ব্যাপারটা এরকম নয় যে বাংলাদেশে আর কোনো নারী নির্যাতনের মামলা সেখানে চলবে না। তার মানে ব্যাপারটা এরকম নয় আসলে যে বাংলাদেশে নারী সংক্রান্ত আর অন্য কোনো মামলা সেখানে চলবে না। সেখানে মনে করেন, আমি আপনার কথা মেনে নিচ্ছি, 7ই অগাস্টে যে কাজটি হবে, আমি ধরে নিলাম যে 2018 সালের পরিপত্রটি বহাল হবে, হয়ে গেল, কিন্তু সেটার সাথে কি আমাদের দাবি কোনোভাবে সম্পর্কিত? কোনোভাবেই তো না, কারণ সেটা তো কোটা বাতিলের একটি দাবি, আমরা তো কোটা সংস্কারের দাবি করছি। এটি হচ্ছে, আপনি যদি সেটা ভুলেও যান সেই পরিপত্রের বিষয়টি, এটি হচ্ছে সরকারের কাছে জনগণ হিসেবে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের চাওয়া, আমাদের এটি হচ্ছে সরকারের কাছে, নির্বাহী বিভাগের কাছে। এবং আমরা যে কোটা সংস্কারটি চাচ্ছি, এটি হচ্ছে সরকারি চাকরিতে সকল গ্রেডে, সেখানে শুধুমাত্র পরিপত্রটিতে রয়েছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে, এবং সেটি আমাদের এই দাবির একটি মাত্র অংশকে রিপ্রেজেন্ট করছে। সেই জায়গা থেকে আমরা বলছি যে সেটির সাথে আমাদের এটি সম্পৃক্ততাই নেই। আমাদের এই যে দাবিটি, এটি একটি ভিন্ন জিনিস। আসলে আমাদের আগে 4টা দফা ছিল, এর মধ্যে একটা দফা ছিল ওই পরিপত্রটি বহাল করা, কিন্তু 2 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দফাটি ছিল যে সরকারি চাকরিতে সকল গ্রেডে এই যে কোটার যৌক্তিক সংস্কার করা। পরে আমাদের মনে হলো যে পরিপত্রটি আমরা বহাল করার কথা বলছি, সেটি আবার অবৈধ হতে পারে। কারণ কি, একটু লক্ষ্য করুন, একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানের রিটের ভিত্তিতে, আমাদের একদম সময় স্বল্পতা আছে সার্জিস আলম, আপনি যদি একেবারে 30 সেকেন্ডে শেষ করেন দয়া করে। জি, আমি বলছিলাম যে মুক্তিযোদ্ধা পরিবারের একজন সন্তানের রিটের ভিত্তিতে মহামান্য হাইকোর্ট সেটিকে অবৈধ ঘোষণা করে। এখন একজন প্রতিবন্ধীও তো রিট করতে পারে, কিংবা একজন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীও তো একজন রিট করতে পারে, তাহলে 1-2 বছর পর তো সেটি আবার অবৈধ হতে পারে। অর্থাৎ সেই পরিপত্রটি আমরা মনে করি ত্রুটিযুক্ত, এবং সেটি আমাদের যে মূল 1 দফা দাবি সেটির আংশিক একটি অংশ মাত্র। আমরা একটি নতুন দাবি নিয়ে আমাদের আন্দোলন করছি, এবং এই আন্দোলন আপনাদের আন্দোলনের জায়গায় কি এক রক্ষা হয়ে আছেন যে আপনারা 7 আগস্ট পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন? না, আপনি দেখুন, আমরা কিন্তু
গত শুক্রবারে আমরা কোন রকমের ব্লকেডে যাইনি, আজকে শনিবারে কোন রকমের ব্লকেডে যাইনি, আগামীকাল রবিবার আমরা কোনো ব্লকেডে যাচ্ছি না। আমরা মহামান্য রাষ্ট্রপতি বরাবর আমাদের অসংখ্য ধন্যবাদ জনাব সার্জিস আলম, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক, আমরা সিএসআরএম গণতন্ত্রের ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম গণতন্ত্র দেখার জন্য। আমরা এই পর্বে আলোচনা করতে চাচ্ছি গ্যাস সংকট নিয়ে। রাজধানীর তীব্র গ্যাস সংকট ভোগান্তিতে মানুষ, এই শিরোনামে আমরা আলোচনা করতে চাচ্ছি। আলোচনার জন্য আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন মোল্লা আমজাদ হোসেন, সম্পাদক এনার্জি অ্যান্ড পাওয়ার। আমি আপনার কাছে সরাসরি প্রশ্নটা নিয়ে যাচ্ছি। জনাব মোল্লা আমজাদ হোসেন, গ্যাস সংকট কি কারণে? আপনি তো দীর্ঘদিন এই বিটে কাজ করছেন, এখন আপনার অনেক অভিজ্ঞতা, মানে গ্যাসের সংকট একটা আছে গত 1-1.5 বছর 2 বছর থেকে, কিন্তু এখন যে তীব্র সংকট, এই ভোগান্তির কারণ কি? কারণ মানুষ গ্যাসের বিল দিচ্ছে, গ্যাস পাচ্ছে না। জনাব মোল্লা আমজাদ হোসেন, হঠাৎ করে কি হলো আসলে? ইকবাল ভাই, আপনাকে ধন্যবাদ। আপনাকে ভার্চুয়ালি দেখছি। প্রথম কথা হচ্ছে, একটা সমস্যা ছিল যে গ্যাস পাইপলাইনে, যেটা হচ্ছে মহেশখালী থেকে এলএনজি যে গ্যাস পাইপলাইনে আসে, সেখানে একটা ছিদ্র হয়ে গিয়েছিল, যার কারণে এলএনজি আমদানি একদম শূন্য হয়ে গিয়েছিল, এটা আনা যাচ্ছিল না। এটার কারণে গ্যাস সরবরাহ প্রতিদিন 2250 মিলিয়ন ঘনফুটে নেমে আসছিল। মানে প্রথমত ঘাটতি ছিল, আমাদের ঘাটতি দাঁড়িয়েছিল প্রায় 1600 থেকে 1800 মিলিয়ন কিউবিক ফিট প্রতিদিন। এটা গতকাল সকাল থেকে চালু হয়েছে, কিন্তু আস্তে আস্তে বুস্ট আপ করছে। এটা পুরোটা বুস্ট আপ হতে সময় লাগবে। আবার আরেকটা বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেছে গতকালের যে প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টির কারণে অনেক জায়গায় পানি জমে যাওয়ার কারণে, অনেক জায়গায় গ্যাসের মানে সাপ্লাই স্টেশনে পানি যাওয়া, রেগুলেটিং স্টেশনে পানি জমে যাওয়ার কারণে ঢাকা শহরে কাল সকাল থেকে গ্যাস লিন ছিল। তবে সমস্যা হচ্ছে যে আমাদের চাহিদা প্রত্যেক দিন বাড়ছে, কিন্তু আমাদের সরবরাহ প্রত্যেক দিন কমছে। কিন্তু সরকার যে কাজটা করছে সেটা হচ্ছে ফায়ার ফাইটিং করছে, জরুরি পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে। দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে পরিকল্পনা নেওয়া দরকার ছিল, সেই কাজ সরকার গত 10-12 বছরে করতে পুরোটাই ব্যর্থ হয়েছে। এখন উদ্যোগ নিয়েছে, কিন্তু এর ফলাফল পেতে 3 থেকে 10 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো গ্যাসের যে আজকের সংকট, আমার বিবেচনায় এটা অন্তত আরো 6 বছর অব্যাহত থাকবে। 6 বছর পর আমাদের আর্থিক সামর্থ্য এবং অন্যান্য বিষয়ের উপর নির্ভর করবে যে আমাদের গ্যাস সংকট থেকে আমরা আদৌ বেরোতে পারছি কিনা। আপনি শুধু চুলা দেখছেন, চুলা জ্বালানোর জন্য চাল, নুন, ডাল, তেল কিনতে হয়, এটার জন্য টাকা দরকার। আবার গ্যাস আমদানি করতে গেলে ডলার লাগবে, ডলার দরকার। যে রপ্তানিমুখী শিল্প বা আমদানি বিকল্প যে শিল্প, এর আসলে 50 ভাগের উৎপাদন বিঘ্নিত হচ্ছে গত 3 মাস ধরে ভয়াবহভাবে। গত 2 মাসে এই সংকট প্রবল। কিন্তু আমার বিবেচনায় 26-এ যে বা 27-এর শুরুতে এটা কিছুটা মানে রিলিফ হবে। তার কারণ আরো 2টা এফএসআরইউ মানে ভাসমান গ্যাস আমদানি প্ল্যাটফর্ম চালু হচ্ছে এবং নতুন কিছু দীর্ঘমেয়াদী গ্যাস কেনার চুক্তি কার্যকর হতে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই গ্যাস কেনার মতন যে বৈদেশিক মুদ্রা লাগবে, সেটার আমি যোগান দিতে পারবো কিনা। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, ইপিবি এবং বাংলাদেশ ব্যাংকের হিসাবে যে গড়মিল, আমদানি করে আমরা বৈদেশিক মুদ্রা পাচ্ছি না। রেমিটেন্স যেটা আসছে এটাও স্থিতিশীল না, কখনো বাড়ছে কখনো কমছে। আবার মানে বৈদেশিক মুদ্রা আহরণের বিকল্প কোনো উৎস আমি দেখছি না। এবং আমার মানুষ বলছে আমি গ্যাস পাচ্ছি না, আমি গ্যাসের বিল দিচ্ছি কেন? এটা নিয়ে আপনারা কথা বলেন না? দেখুন, বাংলাদেশের পাবলিক সেক্টরের যত ইউটিলিটি সার্ভিস, সেখানে আসলে কোম্পানিগুলোর স্বার্থ সংরক্ষণ করা আছে, ভোক্তাদের না। যেমন টেলিফোন কোম্পানি, আপনি বিল না দিলে কি হবে সেটা আপনার কথা বলা আছে, কিন্তু আপনাকে সেবা দিতে না পারলে কি হবে সেটা কিন্তু বলা নাই। গ্যাসের ক্ষেত্রেও তাই, আপনি গ্যাস পাচ্ছেন না, বিল দিচ্ছেন, আপনি খুব জোরাজোরি করলে তারা হয়তো একটু মাসুল দেখিয়ে বলবে ঠিক আছে আপনি আর বিল দিয়েন না, আপনার গ্যাস কানেকশন আমি কেটে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ জনাব মোল্লা আমজাদ হোসেন। আপনাদের প্রোটেক্ট করার মতন কোনো সুযোগ আমাদের আইনে বা মানে আপনার কথাই তো আসলে গ্যাস নিয়ে সাধারণ মানুষ আসার কিছু, আপনি যা জানেন সেটাই বলেছে, যে দেশের মানুষের জন্য মানে আসার কোনো কথা শোনা গেল না। ইনফ্যাক্ট কি হয় আমাদেরকে আমি দেখি না, আসার কোনো বিষয় আমি দেখি না।
অসংখ্য ধন্যবাদ জনাব মোল্লা আমজাদ হোসেন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। কৃতজ্ঞতা আপনার প্রতি। জনাব ইকবাল সোবহান চৌধুরী, শুনছিলেন মোল্লা আমজাদ হোসেন গ্যাসের সংকট, তীব্র সংকট নিয়ে উনি 26-27 সালের আগে এটার কোনো সম্ভাবনা দেখছে না। কি হবে আসলে আগামী দিনগুলোতে? দেখুন, মোল্লা আমজাদ কিন্তু এই সেক্টরে, এনার্জি সেক্টরে দীর্ঘদিন থেকে সে রিপোর্টিং করেছে। এখন সম্পাদক হিসাবে একটি পত্রিকা লেখালেখি করছে। এই সেক্টর সম্পর্কে তার ভালো ধারণা আছে। আপনি বললেন যে আশার বাণী, তো আশার বাণী তো সে দিতে পারবে না, কারণ যারা আশার বাণী দেওয়ার তাদেরকে পদক্ষেপগুলো নিতে হবে। এবং আজকে দেখা যাচ্ছে বাস্তবতা হচ্ছে যে সরকার যেভাবে আপনার মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রথম দায়িত্ব নিয়ে আসলেন তখন আমাদের বিদ্যুতের ক্ষেত্রে কিন্তু বিরাট একটা সংকট ছিল, কিন্তু তিনি কতগুলো মানে যাকে বলে লং টার্ম এবং শর্ট টার্ম কিছু বেশ সাহসী পদক্ষেপ তিনি নিলেন, যদিও অনেক সমালোচনা করা হয়। কিন্তু এই পদক্ষেপগুলো নেওয়ার কারণের জন্য কিন্তু বিদ্যুতের ক্ষেত্রে কিন্তু অনেক আমরা স্বস্তি আমরা তখনও দেখলাম। গ্যাসের ক্ষেত্রে যেটা মোল্লা আমজাদ যেটা বলল, যে গ্যাসের ক্ষেত্রে কিন্তু এই ধরনের পদক্ষেপ তারা নিলেন না, বরং এখানে দুটো আছে। একটা হলো এই গ্যাস ডোমেস্টিক ব্যবহার হয়, আবার আমাদের শিল্প কারখানায়। ডোমেস্টিকে হয়তো ধরেন আমি হয়তো পাক পেলাম না বা আমার কষ্ট হলো, শিল্প কারখানায় বড় ধরনের বা আমি হয়তো কি বলে আমি খাবার টাবারটা করতে পারলাম, কিন্তু আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যে ক্ষতিটা হচ্ছে সেটা কিভাবে আপনি পোষাবেন? তাই আমি মনে করি যে এনার্জি সেক্টরে যারা কাজ করছেন তারা শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম নিয়ে নিতে হবে। আর লাস্টে একটা কথা বলবো যে আপনি এই বিশেষ করে ডোমেস্টিক সেক্টরে আপনি কেন মিটার দিতে পারবেন না কেন? অসংখ্য ধন্যবাদ জনাব ইকবাল সোবহান চৌধুরী আপনাকে, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, কৃতজ্ঞতা আপনার প্রতি। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করতে হচ্ছে CSRM জনতন্ত্র গণতন্ত্র। সবাই ভীষণ ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল একই সময়।